সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। অবশেষে ডক্টর ইউনূস, হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ ইসলাম কঠিনভাবে ফেঁসে গেছেন। এনসিপি এবং সমন্বয়ক একটাকেও দেশ ত্যাগ করতে দেওয়া যাবে না বললেন তারেক রহমান। আওয়ামী লীগের কপাল রাতারাতি খুলে দিল বিএনপি। মির্জা ফখরুলকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন মেয়ে সামারু মির্জা। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বাস। মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি। জ্বালানি মন্ত্রীকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন আমির হামজা। না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান, পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল। সর্বশেষ জানবেন হঠাৎ করেই কেন ৫ই আগস্ট সমন্বয়কদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিচ্ছেন বিএনপি, আজকে জানতে পারবেন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জ্বালানি মন্ত্রীকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বললেন আমির হামজা। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। শুক্রবার ২৭শে মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর বড় জামে মসজিদে জুমার খুতবার আগে আলোচনায় তিনি এ মন্তব্য করেন। আমির হামজা বলেন, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন তিনি জামাত ইসলাম বিদ্বেষী, চরমোনাই পীর বিদ্বেষী, না, তিনি আপাদমস্তক ইসলাম বিদ্বেষী। তিনি বলেন, তার বক্তব্য কালকে দেখেছেন, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ হয়েছে কেন আপনি বলেন তো? মুক্তিযুদ্ধ এখনো বেঁচে আছে। আপনি তাদের জিজ্ঞাসা করেন তারা ইসলাম বিদ্বেষী কিনা, তারা ধর্ম বিদ্বেষী কিনা। জামাতের এই সংসদ সদস্য বলেন, এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের যেসব বদনামগুলো বাংলাদেশে ছড়ানো হয়েছে এই টুকুর কারণে। তিনি বলেন, আপনি এখন মজুমপুরের তেল পাম্পে যান, বিআরবি কেবলের তেল পাম্পে যান, মন্ডল ফিলিং স্টেশনে যান, কি অবস্থা দেখেন তো, কি হাহাকার চলছে। আমির হামজা বলেন, আমি সকাল থেকে মেডিকেলে ছিলাম, ৫ লিটারের বেশি তেল দেয় না জেনারেটর চালাতে। কত মানুষের জীবন বিপন্ন এখন আপনি টের পাচ্ছেন। এই সব অযোগ্য মানুষগুলোকে না দিয়ে যারা যোগ্যতা সম্পন্ন, যারা মানুষের দেশের প্রতি দরদ রাখে, এরকম মানুষকে যদি মন্ত্রণালয়ে সবাই বসানো যেত এই হাহাকারটা লাগতো না। এদিকে মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন সরকার গণমাধ্যমকে বলেন, আমির হামজা কোথায় কি বলেন তা তিনি নিজেই জানেন না। এই তো সেদিন মেডিকেল কলেজ হাসপাতাল চালু নিয়ে বললেন ৩ দিনে ৫০ লাখ টাকার অফার পেয়েছেন, অথচ তাকে কারা টাকার অফার করেছে তাদের নাম খোলাসা করছেন না। এটা একটা ক্রিমিনাল অফেন্স। তিনি বলেন, আমাদের দলের নেতাদের নিয়ে আমির হামজা এমন মন্তব্য করতে পারেন না, তাকে সংযত ভাষায় কথা বলার আহ্বান জানাচ্ছি। হামজার এমন বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলার মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি ভারপ্রাপ্ত রফিকুল আলম টুকু বলেন, মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল একটি অসাম্প্রদায়িক চেতনার উপর ভিত্তি করে। ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠীর ঊর্ধ্বে দেশকে স্বাধীন করতে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে। তার কথা যদি সত্যি হয় তাহলে কি পাকিস্তানি ইসলাম বিদ্বেষী ছিল, যে কারণে মুক্তিযোদ্ধারা কেবল ইসলাম প্রতিষ্ঠা করতে যুদ্ধ করেছিল? তিনি বলেন, প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধ নির্দিষ্ট কোনো ধর্মকে প্রতিষ্ঠা করতে হয়নি। এখানে সব ধর্মের মানুষ সেদিন দেশকে মুক্ত করতে ঝাঁপিয়ে পড়েছিল। কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বলেন, আমির হামজা তো কার্যত এখন আর ইসলামী বক্তা নন, তিনি রাজনৈতিক নেতাও। আমাদের দেশের অনেক রাজনৈতিক বক্তাই এ জাতির কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিয়ে থাকেন, ওসব কিছু আমরা এখন আর গায়ে মাখি না। ফখরুলকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জবাব দিলেন তার কন্যা। কিছুদিন পরপরে কিছু নিম্ন রুচির ও নিম্নবোধের মানুষ আমার দাদা ও বাবাকে নিয়ে অযথা উত্তেজনায় ভোগে, এই স্ট্যাটাসের পর আবারও ভুগবে জানি বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে সামারু মির্জা। শুক্রবার ২৮শে মার্চ সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সমালোচনা করেন। বিষয়টা বিশেষ করে বাংলাদেশের জাতীয় দিবসগুলোর সময় বেশি চোখে পড়ে। এর কারণ একটাই, আমার আব্বা সবসময় পপুলিজমের বিপরীতে দাঁড়িয়ে স্পষ্টভাবে বলেছেন ১৯৭১-এর গল্প, বাঙালির শুধু বাংলাদেশ হয়ে ওঠার কথা একটি পতাকার নিচে। ১৯৭১ সালের ২৬শে মার্চ ঠাকুরগাঁও পুলিশ স্টেশনে মির্জা আলমগীর প্রথম পাকিস্তানের পতাকা নামান। সম্ভবত বজলার চাচা বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।
এপ্রিলের প্রথম সপ্তাহে দাদা মির্জা রুহুল আমিন তার স্ত্রী, মেয়ে ও ছোট 2 ছেলেকে নিয়ে ইসলামপুরে চলে যান। সেখানে একটি ছোট বাসা ভাড়া করে থাকতেন। ডিসেম্বরের পর তিনি ফিরে আসেন। 1975 সালে তিনি পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। জীবনে কোনো নির্বাচনেই তিনি হারেননি, হোক তা পৌরসভা বা সংসদ। আমার এইচএসসি রেজাল্টের সময় দাদা সিএমএ ছিলেন। তখন তার ক্যান্সার, আমার ফলাফলের তার যে আনন্দ ও উচ্ছ্বাস ছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। এমনভাবে কেউ কোনোদিন আমাকে অনুপ্রাণিত করেননি। অসুস্থ শরীর নিয়ে শরীরের সমস্ত শক্তি তার কণ্ঠ এনে ফোনে বলেছিলেন, দাদা তুমি আমাদের পরিবারের তারা। আলহামদুলিল্লাহ, আজ যা কিছু অর্জন সবই আমাদের মেধা, পরিশ্রম ও সততার ফল। দোয়া করবেন যেন এভাবেই থাকতে পারি। মৃত্যুর পর হাসরের ময়দানে মানুষকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হতে হবে। তার মধ্যে একটি, তুমি জানো জ্ঞান অর্জন করেছিলে তা দিয়ে কি কাজ করেছো? আমার যেন এই প্রশ্নগুলোর জবাব দিতে গিয়ে আটকে না যাই, সেই চেষ্টাই করি। জ্ঞান অর্জন করুন এবং সেটা ভালো কাজে লাগান। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান, নেতাকর্মীদের উচ্ছ্বাস। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানিয়েছেন শনিবার 28শে মার্চ সেখানে উপস্থিত হয়ে অফিস কার্যক্রম পরিচালনা করবেন। এর আগের দিন শুক্রবার 27শে মার্চ বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে বিএনপির স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে অনুষ্ঠানে উপস্থিত তরুণ নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখে তিনি বলেন, কাল শনিবার নয়াপল্টনে আসবো, তোমাদের দেখতে চাই, দেখবো কারা কারা আসো। তারা এ ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে এবং তারা স্লোগানে মুখর হয়ে ওঠেন। প্রধানমন্ত্রী নয়াপল্টনে আগমনের বিষয়টি শুক্রবার রাতেই বিএনপির মিডিয়া সেল থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। উল্লেখ্য, প্রায় 2 দশক পর গত 25শে ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এরপর সর্বশেষ 29 ডিসেম্বর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান। না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান, পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপরই সাবেক মন্ত্রী, এমপি সহ দলের অনেক নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এ তালিকায় নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানও। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শামীম ওসমানকে জড়িয়ে তার ছবিসহ যমুনা টিভির ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার হতে দেখা গেছে। উক্ত ফটোকার্ডের শিরোনামে দাবি করা হয়, না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান। রিউমার স্ক্যান টিমের অনুসন্ধানে জানা যায়, শামীম ওসমানকে জড়িয়ে যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় যমুনা টিভির ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া ও দাবিগুলো প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে মূল ধারার গণমাধ্যম যমুনা টিভির উল্লেখ পাওয়া যায়। উক্ত সূত্র ধরে সংবাদ মাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ডের সন্ধান মেলেনি। সংবাদ মাধ্যমটির ওয়েবসাইট থেকে ইউটিউব চ্যানেলে উল্লেখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ফটোকার্ডটি বিশ্লেষণ সংবাদ মাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সঙ্গে আলোচিত ফটোকার্ডটির শিরোনাম, ব্যবহৃত ফন্ট ডিজাইনের অমিল পরিলক্ষিত হয়। পাশাপাশি অন্য কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রের বরাতেও আলোচিত দাবি সমর্থিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি। সুতরাং শামীম ওসমান মারা গেছেন দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। দর্শক, এতক্ষণ শুনলেন গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, সময় 72 ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ধন্যবাদ।